এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া দীপাদীপ্তি বাগচি মাকে। মা জয়গুরু। জয় গুরু। আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি 9টা পর্যন্ত বলুন। জয়গুরু। জয় জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পর্দার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে আমার প্রণাম। আর আজকে অনলাইন সৎসঙ্গে সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আমরা 8 তারিখে পরম পূজ্যপাদ আচার্য দেবের জন্মদিন পালন করলাম। সমস্ত ভারতবর্ষ সহ ভারতবর্ষের বাইরেও এই জন্মদিন সুন্দরভাবে পালন করা হয়েছে। প্রত্যেকেই প্রত্যেকটি জায়গাতেই আমরা সুন্দর করে পালন করেছি। আমি কিছুদিন আগে দেওঘরে গেছিলাম। তখন ঠাকুরের দয়ায় পরম পূজ্যপাদ আচার্যদেব আমাকে কিছু কথা বলেছিলেন। এই যে মানুষ ঠাকুরের পথে চলতে গেলে অনেক সময় অনেক জিনিস করে না, সেগুলো জিনিস লক্ষ্য রাখতে হয়। যেমন যখন সে চলাফেরা করবে, যদি তার কোনো শারীরিক কষ্ট না থাকে, চলতে ফিরতে যেন মনে হয় পরমপিতা সাথে আছেন। এবার পরমপিতার সাথে থাকলে কি হয়? তার চলাফেরার উদ্যমটা বাড়ে। নেতিয়ে চলা, যাচ্ছি চলবে, এই টাইপের কথা বলা, ঠাকুর প্রণাম করতে গেলে যেন মনে হয় এক অদম্য সাহস বুকের ভিতরে আছে। এই জিনিসগুলো শুধু পুরুষ মানুষের ক্ষেত্রে না, মায়েদের ক্ষেত্রেও তাই। শালীনতা, সাবলীলতা সবকিছু যেন সুন্দরভাবে থাকে। কথায় কথায় তখন সেই আমাদের ছোটবেলাকার কথা বলছিলেন, যে আমাকে জিজ্ঞাসা করছিলেন এগুলো কথা মনে আছে কিনা, এগুলো কথা মনে পড়ে কিনা। এরকম কথা বলতে বলতে শ্রী শ্রী বড়দার কথা উঠলো। আমার মনে আছে আমি তখন বললাম যে আমরা যেখানে নাটমণ্ডপে প্রার্থনা করি, সেখানে যে পিলার গুলো আছে, মাঝে মাঝে ছোটবেলায় সে পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম। অভ্যাস, হেলান দিলে ভালো লাগে। যখনই শ্রী শ্রী বড়দার চোখে পড়তো তখন বলতেন, পিঠে ব্যথা আছে? যদি আমরা বলতাম আগে না ব্যথা নেই, এমনি দাঁড়িয়েছি, এমনি দাঁড়িয়ে আছিস কেন এইভাবে, এরকম সাপোর্ট দিয়ে, পরমপিতার সন্তান তোরা সোজা হয়ে দাঁড়াবি, সোজা হয়ে কথা বলবি, চোখের দিকে চোখ তাকিয়ে কথা বলবি। কখনো ভীরুতা, লজ্জা, আড়ষ্টতা, এগুলো জিনিস মানুষের জন্য যত অভ্যাস করে তত মানুষের এই জিনিসগুলো অভ্যাসের দাস হয়ে যায়। আমি তো অন্য কারো কথা বলছি না, আমি পরমপিতার কথা বলছি। আমি যখন ডায়াসে উঠেছি, আমার সামনে যখন মাইক দেওয়া হয়েছে, আমি যখন পরমপিতার কথা বলছি, তখন আমার প্রত্যেকটা শব্দতে তিনি আছেন। যেমন হরিনন্দন দা বলেছিলেন, আমার জিহ্বে আপনি থাকুন, আমার কর্ণে আপনি থাকুন। আমি পরমপিতার কথা বলছি, তাই আমার আড়ষ্টতা থাকবে না, আমার জড়তা থাকবে না। আমি যা কথা বলছি সত্য কথা বলছি, তার কথা বলছি, তার বাণীর কথা বলছি, তিনি কি কি বলে গেছেন তাই করছি। এই কথাগুলো যতবার মনের মধ্যে আমরা আওড়াতে থাকবো, ভাবতে থাকবো, তত কিন্তু আমাদের চলা ফেরা কথাবার্তাতে এই আড়ষ্টতাটা কমে যাবে। আমরা সহজ স্বভাবেই বলি, সবাই বলি, আমিও বলতাম। মাত্র কয়েকদিন আগে, দিন 15 আগে ঠাকুরের একটা বাণী আমি পড়লাম। আমার জীবনে সেই বাণীটা এত মনে ধাক্কা লাগলো যে আমি ভাবতেই পারিনি, ছোট থেকেই এই কাজটা করে আসছি। কিন্তু এই বাণীটা তিনি কিভাবে বলেছেন, আমি বাণীটা অ্যানালিসিস করে বলে দিচ্ছি। বাণীটা আমি মুখস্থ করতে পারিনি। সেখানে আমরা যেমন সহজভাবে বলি ঠাকুরকে প্রণাম করতে গিয়ে, ঠাকুর আজ উৎসব আছে, আমি যেন সুন্দরভাবে এই উৎসবটা করতে পারি, অ্যাটেন্ড করতে পারি। আমি দীক্ষা দিতে যাচ্ছি, আমি যেন দীক্ষাটা সুন্দর করে দিতে পারি। তাহলে আমার মুখ্য কে আসছে?
আমার মুখ্য আসছে ওই যেন। যেন মানে কি? না পারা। যেন মানে কি? অপারগতা। যেন মানে কি? আমার ভেতরে নেগেটিভিটিটা বেশি বড় ঠাকুরের। আমি আজকে তোমার উৎসব ঠাকুর, আমি যাচ্ছি। এবার কি করব না করব, কিভাবে করব, করতে গিয়ে আমি কি কি অসুবিধার সম্মুখীন হবো, আর অসুবিধা হলে আমার কি কি করতে হবে সে তো তিনি আছেন। এক একটা সামনে অসুবিধা আসবে, আর তিনি এই অসুবিধাগুলো ভেঙে দেবেন। এটাই হচ্ছে অলৌকিকতা, আর এটাই হচ্ছে পরমপিতার দয়া। যখন সেই কাজটা আমরা শেষ করে উঠে আসতে পারি, তখন আমরা ফিল করি পরমপিতার দয়া। আগে পর্যন্ত আমাদের ভিতরে ওই ভয়টা কাজ করে, পারবো তো, হবে তো, এই যে কথাবার্তা। শ্রী ঠাকুর একদিনকে বর্দার বাড়ির থেকে বর্দাকে খবর করলেন। একটি লোক বর্দার বাড়িতে গেল শ্রী বর্দাকে বলতে যে ঠাকুর আপনাকে ডেকে পাঠিয়েছে। শ্রী বর্দার বাড়ির থেকে ঠাকুর বাড়ি অল্প হলেও দূর আছে। সেই লোকটি তাড়াতাড়ি গ্যারেজের কাছে গেল গাড়ির একটা খবর, যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়। ফিরে এসে দেখলো শ্রী বর্দা ততক্ষণে ঠাকুর বাড়ি প্রায় পৌঁছে গেছে। গাড়ির কথা বলা, গাড়ি ব্যাক করা, গাড়িকে স্টার্ট করা, এতগুলো যে কথা, তাতে তো সময় লাগবে। কিন্তু শ্রী বর্দার কাছে ছিল ঠাকুর ডেকেছেন মানে অবিলম্বে তার কাছে পৌঁছানো। তিনি দৌড়াতে দৌড়াতে ঠাকুর বাড়িতে গিয়ে পৌঁছালেন। তখন সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে বললেন, বড় খোকা, আমাকে হাত দিয়ে দেখালেন, এক টুকরি শাড়ি চাই, এনে দিতে পারবি? গ্রীষ্মকাল, দেওঘরে প্রচন্ড গরম পড়ে। আমরা ছোটবেলায় দেখেছি দেওঘরে পিচের রাস্তা গলে যেত। এখন এতটা গরম পড়ে না দেওঘরে। আমাদের ছোটবেলায় প্রচন্ড গরম পড়তো, সেই গরম আজকাল আর নেই। আমাদের ঠাকুর বাড়ির থেকে বাজার প্রায় 3 কিলোমিটার দূর। শ্রী বর্দা গাড়ি না, রিক্সা না, টাঙা, তখন তো খুব টাঙা চলতো, টাঙা না, কিচ্ছু না, দৌড়াতে দৌড়াতে গেলেন বাজারে। বাজারে তখন আহ দু একটা দোকানই ছিল, এত বিশাল বাজার ছিল না। দু একটা দোকানে ছিল যারা বাংলার তাঁতের শাড়ি আনতেন। সব জায়গায় সেরকম দোকানপাট ছিল না। দেওঘর মার্কেটে আজকে যেমন বিশাল মার্কেট, সেরকম তখন কিছু ছিল না। দু একটা দোকান ছিল, কাপড়ের দোকান, তার মধ্যে একটি দোকানে বাংলার কাপড় পাওয়া যেত। সেই লোকটি তখন দরজাটা বন্ধ করে বাড়ি ফিরছে। বর্দা তাকে ডাকলেন, ডেকে বললেন যে আপনি আমাকে ঠাকুর পাঠিয়েছেন শাড়ি নিয়ে যাওয়ার জন্য। সেই শাড়ি, যেহেতু ঠাকুর বলেছিলেন এক টুকরি শাড়ি, সেই একটা গাঁঠা, বিশাল গাঁঠটি বেঁধে মাথার পরে নিয়ে এলেন শ্রী বর্দা। কেন তার কষ্ট হয়নি? তার পায়ে পিচের গরম লাগেনি? খালি পায়ে দৌড়ে এসছেন, যেহেতু বর্দা ঠাকুর ডাকছেন। এই ঠাকুরের কাজ করতে গেলে যে বাধাগুলো আমরা অনেক সময় আসে, আমাদের সব সময় আসে, অনেক সময় না, সবসময় বাধা তো আসবেই। তখন কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে যাই। কখনো মন্দির করার সময়, কখনো পরিবার, যখন যেটা কাজ আসে, সব কাজই কিন্তু পরমপিতার কাজ। যখনই পরমপিতাকে ডাকি, আর এই ডেকে যখন ঠাকুর তুমি মঙ্গল করো, সেখানে যদি বলি ঠাকুর আমি যেন করতে পারি, ওই যেন আসার সাথে সাথেই কিন্তু ওই কোশ্চেন মার্ক এসে যায়, আর কোশ্চেন মার্কই আমাকে না পারাটা করিয়ে দেয়। ছোটখাটো এরকম অনেক কথা মনে পড়ে, শ্রী বর্দা এইভাবে কাজগুলো করাতেন, যাতে আমাদের মধ্যে ওই যেন কথাটা না আসে। কিন্তু আমাদের মধ্যে তো এসে গেছে, হয় বুদ্ধির ভুলে বা কিছুর কারণে আমাদের মধ্যে সেই যেন কথাটা এসে গেছে। ঠাকুর যেটা পছন্দ করতেন না। ঠাকুর পছন্দ করতেন না নিন্দা চর্চা, কিছুই এগুলো পছন্দ করতেন না। কোনো নেগেটিভ জিনিস ঠাকুর পছন্দ করতেন না। বা
ঠাকুর কি শুধু সৎসঙ্গীদেরই দয়া করেন, নন সৎসঙ্গীদের দয়া করেন না? এটা মনে কিন্তু অনেকের প্রশ্ন আসে। আমাদের বাড়ি ঠাকুর বাড়ির খুব কাছে, শঙ্খ বাজলে শোনা যায়। আমাদের বাড়ি তখন আমাদের বাড়িটা আনন্দবাজারের অপোজিট সাইডে। আমাদের বাড়ির পেছনে একজন ভাড়া থাকতেন। তখন বাড়িগুলো এরকম ছিল না, পুরোনো ধাঁচের জমিদার বাড়ির কিছু অংশ, সবগুলোই তো জমিদার বাড়ি, ঠাকুর বাড়িও জমিদার বাড়ি, বর্দার বাড়িও জমিদার বাড়ি। ঠাকুর বাড়ি ছিল বড়ালের, তাই জন্য ছোটবেলায় আমরা বড়াল বাংলোই বলতাম, ঠাকুর বাংলা পরে বলা আরম্ভ করলাম। যেহেতু বড়ালের বাড়ি ছিল সেটা বড়াল বাংলো। নড়াল ছিল, নড়ালের জমিদারের বাড়ি ছিল বর্দার বাড়ি, সেটাকে নড়ালের বাড়ি বলা হতো। পরে ষোড়শী ভবন হয় সেই বাড়ি, আজকাল সবাই বর্দার বাড়ি বলেন, আচার্যদেবের বাড়ি বলেন। যাই হোক, এসব বাড়ি পুরোনো দিনের বাড়ি ছিল, জমিদারের বাড়ি। তেমনি আমাদের বাড়িটাও ছিল এই কোনো এক জমিদারের বাড়ি। আমাদের পিছনে আরেকটা বাড়ি ছিল, সেখানে একটা নন সৎসঙ্গী পরিবার ভাড়া থাকতেন। হঠাৎ একদিন রাত 2টোর সময় সেই বাড়ির একটি 10 বছরের বাচ্চা অসুস্থ হয়ে পড়ল। তখন ঠাকুর বাড়িতে ডাক্তারের সংখ্যা খুবই কম। 2জন ডাক্তার ছিলেন, ডক্টর প্যারিদা, ডক্টর ননিদা। আর ডাক্তার ছিল না ঠাকুর বাড়িতে। বড় কিছু হলে কলকাতায় যেতে হতো। আর যেটা সরকারি হসপিটাল, সেখানেও ডাক্তার থাকতোই না বলা যেতে পারে। আজকাল পরম পূজ্যপাদ আচার্যদেব দয়া করে দেওঘরবাসীর জন্য এইমসের ব্যবস্থা করে দিয়েছেন, গভর্নমেন্টের সঙ্গে কথা বলে আজকাল এইমস হয়ে গেছে দেওঘর। যাই হোক, সেই ছেলেটি অসুস্থ হলো। 2জন বাবা মা পায়চারি করছেন, রাত্র হয়ে গেছে 2টো, শীতের রাত। কি করবেন? উপায় না পেয়ে স্বামী স্ত্রীকে বলছেন, এখানকার লোককে দেখি কিছু অসুবিধা হলেই ঠাকুরের কাছে যায়, আমিও যাই। এদিকে ভাবছেন রাত্র তো 2টো বাজে, এই সময় কি যাওয়া ঠিক হবে? তখন ঠাকুর বাড়িতে অবারিত দ্বার ছিল প্রত্যেকে, এত গেট ছিল না, এত বাধা নিষেধ ছিল না। ঠাকুরের কাছে কয়েকজন শুয়ে থাকতেন। ঠাকুরের সেবক যারা ছিলেন তারা ঠাকুরের বিছানার পাশেই নিচে বিছানা পেতে ঘুমাতেন। ঠিক রাত 2টোর সময় সেই ভদ্রলোক ঠাকুর বাড়িতে চলে যান। চলে গিয়ে যে পার্লারের সামনে যেখানে আমরা প্রণামী দিয়ে প্রণাম করি, সেখানটা ধরে উনি দাঁড়িয়ে আছেন। ঠাকুর কিন্তু ঘুমাচ্ছেন। কিন্তু পরম পিতা তো চট করে সাড়া দিলেন, দাঁড়িয়ে বললেন, বাইরে কে? এই ভদ্রলোকটি বলছেন যে, ঠাকুর আমার ছেলে খুব অসুস্থ, পেটে যন্ত্রণা করছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে। ঠাকুর পরম পিতা অন্তর্যামী, তিনি সঙ্গে সঙ্গে ডক্টর প্যারিদাকে বললেন যে গিয়ে দেখে আসতে বাচ্চাটার কি হয়েছে। ডক্টর প্যারিদা আসলেন, ছেলেটিকে দেখলেন, চিকিৎসা করলেন, সুস্থ করে বাড়ি ফিরলেন। ঠাকুর বসে আছেন তখনও শোনার জন্য। সাধারণ কিছু হয়েছিল, কিন্তু বাবা মা খুব অস্থির হয়ে গেছিলেন ছেলেটির জন্য। ঠাকুর বসে আছেন শোনার জন্য যে কি বলছেন প্যারিদা, কিভাবে কি হবে বাচ্চাটাকে নিয়ে। প্যারিদা এসে বললেন, চিন্তার কিছু কারণ নেই, ওষুধ দেওয়া হয়েছে, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। আমি বসেছিলাম, বাচ্চাটা ঘুমানোর পরে আমি এসেছি। আমি জানি না কিন্তু পরবর্তীকালে সেই লোকটি দীক্ষা নিয়েছিল কিনা। পরমপিতা এইভাবেই সবাইকে দয়া করে, কিন্তু আমাদের ওই টিউনিংটা হয় না। যারা দীক্ষা নেননি তাদের ওই টিউনিংটা হয় না। আর যারা দীক্ষা নিয়েছেন তারা এই যে অবিরত নাম করেন, তাই সিক্স সেন্স ধাক্কা দেয়। সিক্স সেন্সে বলে দেয় যে এটা করা উচিত বা এটা করা উচিত না। এটাই পরম পিতার দয়া। তাই জন্য তিনি বলেছিলেন, ওখান থেকে বসে শুধু ইঙ্গিতেই করা যায়, বৃত্তি প্রবৃত্তির ধাঁচে এসে ধস্তাধস্তি করা যায় না। তার ইঙ্গিতটুকু বুঝতে গেলে নাম করতে হয়। যে যত নাম করতে পারে, বা ঠাকুর বলছেন সত্যানুসারে, নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে ধারণ করে। এই নাম ধ্যানের সুন্দরভাবে প্রক্রিয়াটা ঠিক মতো থাকলে তাহলে কিন্তু যে কোনো মানুষ সামনে এসে দাঁড়ালে বোঝা যায় সে কি বলতে চায়। আমরা বলি না যে অলৌকিক, দাদা কি করে বুঝলেন আমার কথাটা, আমরা বলি কিন্তু
তার যে না, তিনি যে নামী পুরুষ, তার নাম আর ধ্যান ঠিক মতো হয়, আমাদের হয় না, তাই জন্য আমরা বুঝতে পারি না। তিনি বুঝতে পারেন, তার সেই ক্ষমতা আছে। তিনি রেত শরীরে পুরুষোত্তম রেতবাহী পুরুষ। শ্রী বরদাও ছিলেন তাই, শ্রী দাদাও ছিলেন তাই। তারা বুঝতে পারতেন মানুষটি কেমন। শুধু এই জন্মের কথা না, আগের জন্মের কথাও বলতে পারতেন। যে জন্ম ছেড়ে এসেছি আমরা, সেই জন্মের কথাও তিনি বলতে পারতেন শ্রী বরদা। আসামের একটি লোক, তার একটা ঘা আছে হাতে, হাতে বা পায়ে, আমার ঠিক খেয়াল হচ্ছে না, যাই হোক, সেই ঘাটা কিছুতেই শুকায় না। তিনি স্কুলে টিচারি করেন, মাস্টার। স্কুলের বাচ্চারা তার সামনে আসে না, দুর্গন্ধ এত। অনেক ডাক্তার দেখিয়েছেন, ভালো হয় না। ভাবছেন কলকাতা গিয়ে ডাক্তার দেখাবেন, যাতে সেরে যেতে পারেন। ইন দি মিন টাইম ওনারই একজন কলিগ তাকে ঠাট্টা করেই বলেছেন যে আপনি তো সব ব্যাপারে ঠাকুর ঠাকুর করেন, তো আপনি দেওঘরে যাচ্ছেন না কেন? মাথাটা খুব মনে লাগলো। তিনি দেওঘরে আসলেন। দেওঘরে আসার পরে, যেহেতু তিনি আসামের মানুষ, আমার বাবাও আসামের মানুষ, তিনি বাবাকে প্রথমে গিয়ে বললেন যে এটাকে কি করবো, বর্দার কাছে নিবেদন করার আছে। সেই সময় আমরা যে বর্দার বাড়ি গেটে ঢুকতে যে জায়গাটায় একটা বসার, ওটা দোকান ছিল, চায়ের দোকান ছিল সিসি দাদার। দাদা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। বাবা গিয়ে দাদাকে বললেন যে উনি এসছেন, এরকম অবস্থা, কখন বর্দার কাছে গেলে ভালো হবে। তখন দাদা বললেন যে কালকে সকালে আসবেন 8টার সময়, আমি তখন থাকবো বাবার কাছে, তখন আমি বলে দেব বাবাকে। যথারীতি পরদিন সকালে আমার বাবাও ছিলেন, সবাই ছিল। সকাল 8টার সময় সেই ভদ্রলোক গেছেন। যাওয়ার পরে সিসি দাদা বলছেন, বাবা এনার এই ঘাটা শুকাচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছে, কি করলে ভালো হবে? বড়দা তার দিকে তাকিয়ে বলছেন, বাড়িতে একটা মন্দির কর। ভদ্রলোক বলছেন, আমাদের পাশে, আমাদের ওখানে মন্দির আছে তো। তখন বড়দা আবার বলছেন যে বাড়িতে একটা মন্দির কর, কিন্তু ওষুধ কি লাগাতে হবে সেটা কিন্তু কিচ্ছু বললেন না। কিছুটা মনক্ষুণ্ণ হয়ে ভদ্রলোক চলে এলেন, যে ওষুধের কথা তো তিনি কিছু বললেন না। বাড়ি এলেন, বাড়ির যেটুকু জমি আছে সামনে, তার থেকেও আরেকটু বেশি পাশের জমিটা উনি কিনলেন। কিনে শুরু করলেন মন্দির বানানোর কাজ। কনস্ট্রাকশন কাজে যেরকম যা হয়, ইট আনা হয়, বালি আনা হয়, সিমেন্ট আনা হয়, এইভাবে কনস্ট্রাকশনের কাজ করতে শুরু করলেন। কোনো দিকে যেহেতু বড়দা বলেছেন, করতে শুরু করলেন। প্রায় অর্ধেকটা যখন হয়ে গেছে, তখন হঠাৎ তিনি লক্ষ্য করলেন তারই এক কলিগের কথায় যে ঘাটা মনে হচ্ছে শুকানো শুরু হয়েছে। তখন তার মনের মধ্যে আশ্চর্য চিন্তা, মানে ঘাটা কি করে শুকাচ্ছে। ধীরে ধীরে মন্দির কমপ্লিট হলো, আর তার ঘাটাও শুকিয়ে। কিন্তু প্রশ্নটা তার মনের মধ্যে রয়েই গেল, ঘা কেন হলো, আর ঘা শুকালোই বা কেন? মন্দির কমপ্লিট হওয়ার পরে মন্দিরের উদ্বোধন হবে, সে কথা নিবেদন করার জন্য সে আবার দেওঘরে গেল। আবার শ্রী দাদাকে গিয়ে যখন বললো, দাদা গিয়ে শ্রী বরদাকে জানালেন যে কোন দিন মন্দির উদ্বোধন হবে বা কে মন্দির উদ্বোধন করবে, যেটা নিয়ম থাকে। শ্রী বরদা সব কথা বললেন। তখন দাদা বললেন, বাবা ওর ঘাটা না শুকিয়ে গেছে, কিন্তু ঘাটা কেন হয়েছিল, কেন তুমি বললে যে ঘাট মন্দির করতে, সেটা সমাধান তো পেলাম না। বরদা হাসতে হাসতে বললেন, ওকে হাঙরে কামড়েছে। দাদা বললেন, আসামের ত্রিসীমানায় কোনো সমুদ্র নেই, ওকে হাঙর কামড়াবে কোথায়? বরদা বললেন, আগের জন্মে রোগ ভোগে ও চলে গেছিল, সম্পূর্ণ রোগটা ভোগ হয়নি, তার আগেই সে মারা গেছিল। তাই পূর্বজন্মের ভোগান্তি এ জন্মেও হলো। পরম পিতার কাজ নিয়ে চললে ভোগান্তি কমে যায়। পূর্বজন্মের খারাপ কর্মফলও কমে যায়, যদি আমরা পরম পিতার কাজ, কর্ম বা বলাটা নিয়ে চলি। তার কাজ, তার কর্ম
তিনি যা বলে দিয়েছেন সেগুলো নিয়ে যদি আমরা ঠিক মতো চলি, পূর্বজন্মের কর্মফলও ভালো হয়। এক অদ্ভুত ঘটনা, এরকম বহু ঘটনা শ্রী শ্রী বরদার জীবনে, অনেকের জীবনে ঘটনা হয়েছে, তেমনি আমার জীবনে হয়েছে। আমার থেকে আমার ভাই 2.5 বছরের ছোট ছিল। আমাদের বাড়ি, অরিজিনাল বাড়ি আমাদের আসামে। আমরা আসামের মানুষ, অসমিয়া মানুষ। তো যেহেতু ঠাকুর বাড়িতে থাকলাম, সেহেতু আমার বাংলা বলা, বাংলা শেখা, বাংলার আচার অনুষ্ঠান সবকিছুই আমার বাংলাতেই হয়ে গেছে। কিন্তু পারিবারিক বাড়ি আমাদের অরিজিনাল আসাম। আমার ঠাকুমা ওখানে থাকতেন। তা আমরা বছরে একবার, বাড়িতে একটি বিয়ে ছিল, সেই বিয়েতে আমরা অ্যাটেন্ড করতে গেছি দেওঘর। সদ্য তখন আমার ভাই হয়েছে, আর আমি 2.5 বছরের বাচ্চা। যেটা হয়, বাচ্চারা দুরন্ত, আমিও দুরন্ত। হঠাৎ মা লক্ষ্য করলেন, বিয়ে বাড়ির অনুষ্ঠানের আগের কয়েকদিন আগের থেকে তো লোকজনের ভিড় থাকে। হঠাৎ মা লক্ষ্য করলেন যে আমি বিছানা ছেড়ে উঠি না, বিছানাতেই থাকি। হাঁটতে বললে, মানে নামতে বললে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমি শুয়ে পড়ি। কিছুতেই এক পাও হাঁটতে পারি না। বাথরুম করতে অসুবিধা হচ্ছে, সবকিছুই অসুবিধা হচ্ছে। বিয়ে বাড়ির কোলাহলে বাবা কিছুটা গুরুত্ব দিলেন না। বাবা বললেন যে হাঁটবে, হয়তো শরীরটা, পাটা ব্যথা করছে, হাঁটবে, তুমি চিন্তা করো না, মাকে বলল। বিয়ে শেষ হয়ে গেল, তবুও যখন আমার হাঁটার কোনো লক্ষণই নেই, তখন ওটাকে, খুব ছোট্ট একটি গ্রাম আসামে, সেখানকার ডাক্তারকে দেখানো। সেখানকার ডাক্তাররা বললেন যে আমার খুব একটা ভালো ঠেকছে না, আপনি গুয়াহাটিতে নিয়ে যান, গুয়াহাটির ডাক্তার দেখবে। এই ঘটনা 1969 সালের, সরি, 1970 সালের জানুয়ারি মাসের কথা। বাবা গুয়াহাটিতে নিয়ে এলেন আমাকে, ডাক্তার দেখানো হলো। ডাক্তার বললো যে আমাদের খুব একটা ভালো লাগছে না। তার মধ্যে গুয়াহাটি যে ডাক্তার, তারা সবাই ঠাকুরের দীক্ষিত, শুধু দীক্ষিত না, তারা পাঞ্জাধারী কর্মী, বড় বড় ডাক্তার। তার মধ্যে একজন ছিলেন হুর মেম্বার, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এত বড় ডাক্তার। তিনিও দেখে বলছেন যে দাদা, আমার কিছু ভালো ঠেকছে না, তবু একজন ফরেন থেকে ডাক্তার আসবেন, আমেরিকার থেকে, তাকে একবার দেখিয়ে দেওয়া তাহলে ভালো। কেউ বাবাকে বলেননি যে কি হয়েছে। যাই হোক, সেই ফরেনার আসলো, ডাক্তার দেখলো, দেখে বাবাকে বললেন, মিস্টার শর্মা, আপনার বাচ্চা পোলিও অ্যাটাক হয়ে গেছে, আপনার মেয়ে কোনোদিন আর হাঁটতে পারবে না। 1969 সালের জানুয়ারি মাসে ঠাকুর চলে গেছেন। শ্রী শ্রী বরদার অত্যন্ত সারাটা বছর বা আরো বেশি সময় বরদা কিন্তু মন খুব দুঃখে থাকতেন, কখনো কাঁদতেন, কখনো চিৎকার করে পর্যন্ত কাঁদতেন। সেই সময় আমার বাবাই শ্রী শ্রী বরদাকে বলেছিলেন, যখন ঠাকুর বাড়িতে, যে এতখানি মানসিক কষ্ট, কোথাও একটু ঘুরে আসলে যদি মনটা ভালো থাকে। গুয়াহাটি মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে, সৎসঙ্গের প্রথম মন্দির, আপনি যদি যান সেখানে, তাহলে সেখানকার কর্মীরাও উৎসাহ পাবে, আর আপনারও মনটা ভালো হবে। এই কথা অনুযায়ী উনি শ্রী শ্রী বরদা জানুয়ারি মাসে গুয়াহাটি আসলেন। আর ঠিক এই সময় আমার মা বাবাকে বললেন যে কত কথা লোকে নিবেদন করে, তুমিও যাও না, নিবেদন করো বরদাকে, যে আমার মেয়েটা কি হাঁটতে পারবে না। বাবা বললেন, বরদার ভীষণ মনের কষ্ট, এই সময় আমি আরেকটা কষ্ট কেন দেই। কিন্তু মায়ের মন, মায়ের জোরাজুরিতে বাবা গেলেন। বাবা গিয়ে শ্রী শ্রী বরদাকে নিবেদন করলেন, বললেন যে এরকম ডাক্তার বলছে মেয়ে আর কোনোদিন হাঁটতে পারবে না, পোলিও অ্যাটাক হয়ে গেছে। বরদা কিছুক্ষণ বাবার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ধুর, তুইও পাগল, তোর বউও পাগল। বাবা হাতের ঘড়িটা দেখলেন, চোখের জল মুছতে মুছতে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটাতে এসে মাকে জিজ্ঞাসা করলেন আমার নাম ধরে, যে ও কোথায়। মা তখন একটা টাইম, মা দেখেছেন বাবা গেছেন বরদার কাছে,
মা তখন বললেন যে অমুক টাইমে ও মন্দিরের দিকে, যেটা আন্ডার কনস্ট্রাকশন মন্দির, সেদিকে দৌড়ে গেছে। বাবার সময় আর মার সময়টা ছিল এক। আজও পরমপিতার দয়ায় আমি চলাফেরা করতে পারি। এই যে পরমপিতার দয়া, এটাকেই বলে তার কথা মতো চলা, তাকে মাথায় নিয়ে চলা, তিনি যা যা বলছেন তাই করা। আমার আমরা যদি ওইখানে ওই যেন যদিতে এসে যাই, তাহলে কিন্তু পিছিয়ে পড়ব। তাই ঠাকুর যে বলছেন, ভাবছো বসে চলবে কিসে ভাববার কিন্তু কি?" ভাবনা আমাদের আসবেই, ভাবনা আসেই। পরিবার নিয়ে চলি, কখনো স্বামীর চিন্তা, কখনো স্ত্রীর চিন্তা, কখনো সন্তানের চিন্তা, তাদের সব কথাই কিন্তু মনে, কখনো বাবা মার চিন্তা, সব চিন্তাই কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। সেটাকে সরিয়ে দিয়ে যদি ভাবতে পারি, দয়াল তুমি আছো, আমার চিন্তা কিসে। যারা এটা ওভারকাম করতে পারে, তারাই কিন্তু জীবনে সুখী হয়, জয়ী হয়। আর যারা করতে পারে না, তারা এই সাংসারিক জাতাকলে পিষতে থাকে। আসলে আমরা প্রতিজ্ঞা করি, সবাই মিলে আমরা পরমপিতার সন্তান হয়ে যেন উঠতে পারি। জয় গুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমরা সবাই যেন এইভাবে তাকে মাথায় নিয়ে চলতে পারি, এই প্রার্থনাই করি দয়ালের জন্য। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব আলোচনা, মানে এত সুন্দর আলোচনা, আমাদের প্রেরণামূলক আলোচনা, যা পরম পিতার সাথে থাকলে উদ্যম বাড়ে। আমার কর্মে যেন পরম পিতা থাকেন, যেন মনে অপারগতা না আসে। সব সময় আমাদের পজিটিভ থাকতে হবে, ইষ্টকর্মে নিজেকে নিযুক্ত রাখতে হবে। শ্রী ঠাকুর নেগেটিভ পছন্দ করতেন না, অবিরত নাম করতে হবে। নাম ধ্যান করলে আমাদের ইন্দ্রিয়গুলো উজ্জীবিত হয়ে ওঠে। তিনি পূর্ববর্তী জন্মের কথাও বলতে পারতেন। পরমপিতা কাজ করলে কর্মফল আমাদের খণ্ডন হয়, তার নিজের জীবনের ঘটনা এবং আরেকটা ঘটনা বলে আমাদের সম্রাট করলেন। তার কথা ভাবলে তিনি আমাদের কথা ভাবেন। খুব সুন্দর আলোচনা আজকে শুনলাম। আমরা প্রত্যেককেই সমৃদ্ধ হই যখন মাকে পাই। পরমপিতার কাছে প্রার্থনা করি, মা যেন আমাদের মধ্যে অনেক দিন থাকেন, সুস্থ থাকেন, এবং তার নিরোগ দীর্ঘায়ু কামনা করি পরমপিতার আগাগা আতুল চরণে। এবং তিনি যেন তার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকতে পারেন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা আতুল চরণ। জয় গুরু। এখন